আমরা এখন মধ্য সমানুপাতি কি করে নির্ণয় করতে হয় সেটা জ্যামিতিক পদ্ধতিতে মধ্য সমানুপাতি আমরা এখন জ্যামিতিক পদ্ধতিতে মধ্য সমানুপাতি কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখছি। তো সম্পাদ্য মধ্য সমানুপাতি নির্ণয় এর কোষে দেখি 21 এর 1 আর 2 আগের ভিডিওতে হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা 3 মানে মধ্য সমানুপাতি নির্ণয়ের সাহায্যে বা সম্পাদ্যের সাহায্যে কিভাবে বর্গক্ষেত্র নির্ণয় করব সেটা দেখব। যেমন 3-এরটাই আছে যে √14, 3-এর প্রথমটা রয়েছে √14 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। তাহলে আমরা এখন দেখব √14 বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র কিভাবে অঙ্কন করতে হয়। তো এর আগের দিন মানে আগের ভিডিওতে তোমরা দেখেছো যে কোনো একটা সংখ্যার বর্গমূল কিভাবে সম্পাদ্যের সাহায্যে নির্ণয় করা হয়। তো এখানে আমরা √14 মানে হচ্ছে 14 এর বর্গমূল। তাহলে 14 এর বর্গমূল আমরা আগের দিনই শিখে নিয়েছিলাম। তাহলে এখন আমরা সেই পদ্ধতিতেই প্রথমে 14 এর বর্গমূলটা নির্ণয় করে নেব। তো 14 এর বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের 14 কে দুটো সংখ্যায় ভাগ করতে হবে। আমরা একটা 7 একটা 2 নিতেই পারি, অথবা একটা 5 আর একটা হচ্ছে 14 কে 5 দিয়ে ভাগ। তাহলে কত হচ্ছে 5 দিয়ে 10 আর 5.5 8 40। তাহলে একটা 5 আর একটা 2.8ও নিতে পারি। একটা 5 আর একটা 2.8 নিয়েও 14 বর্গমূল করতে পারি, আবার 7 আর 2 নিয়েও করতে পারি। ঠিক আছে, 7 2 নিলেও হবে আর 5 2.8 নিলেও হবে। আমি 5 2.8 নিয়ে 14 বর্গমূলটা ফার্স্টে নির্ণয় করব। তাহলে প্রথমে কি করব? প্রথমে আমরা আগের দিন যেভাবে করেছিলাম সেইভাবেই প্রথমে 5 সেমি একটা লাইন টানবো, 5 সেন্টিমিটার একটা লাইন টানবো, তারপরে 2.8 সেন্টিমিটার আর একটা লাইন টানবো। ঠিক আছে, একটা 5 সেন্টিমিটারের লাইন আর একটা 2.8 সেন্টিমিটারের লাইন। এখন উপরে নিচে জায়গা রেখে আমরা এই লাইনটা টেনে নেব। এখান থেকে প্রথমে আমরা ঠিক আগের দিন যেভাবে করেছিলাম 5 সেমি কেটে নেব, তারপরে ওইখান থেকে আবার আমরা 2.8 সেমিটাও কেটে নেব। হলো, প্রথমে এটা নাম দেওয়া হয় এ এক্স বি সি। এরপর কি করেছিলাম মনে আছে নিশ্চয়ই? এই এসি মানে এ বি সি দুটো মিলিয়ে, এ বি আর বি সি দুটো মিলিয়ে যে জায়গাটা হলো এসি এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন। নামগুলো জ্যামিতি কিন্তু খুব দরকার। যেমন আমি এখন কি করছি না, এসি এর লম্ব সমদ্বিখণ্ডিত অঙ্কন করছি। তো এই নামগুলো কিন্তু মনে রাখবে, কারণ কখন কোনটা কি বলা হয় এটা কিন্তু সবসময় দরকার। তো লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে অঙ্কন করতে হয় না, এসি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তাহলে এসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে, এসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এতে বসিয়ে, অর্ধেকের বেশি নিয়েছি মানে বি পর্যন্ত নিয়েছি বা তার থেকে বেশি, বা এটা নির্দিষ্ট নয় কিছু, হ্যাঁ, মাপ নিয়ে সি থেকে আরেকবার কেটে নিলে সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। এই নামগুলোকে মনে না রাখলে পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারবে না যে কাকে কি বলা হয়, সেজন্য নামগুলো সবসময় মনে রাখবে। এটা হলো লম্ব সমদ্বিখণ্ডক। তারপর অর্ধবৃত্ত অঙ্কন করেছো মনে আছে নিশ্চয়ই। এই লম্ব সমদ্বিখণ্ডক যেখানে হলো সেখান থেকে এ পর্যন্ত মাপ নিয়ে অর্ধবৃত্তটা অঙ্কন করতে হবে, যেটা সি তে গিয়ে মিশে যাবে, অর্ধবৃত্ত আঁকার পর কি করতে হবে না, এই বি বিন্দুতে
একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ, এটাও যে কোনো মাপ নিয়ে প্রথমে আমরা কাটতে পারি, কিন্তু প্রথমবার যে মাপ নেব তারপরে কিন্তু সেই মাপটাই রাখতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এটা 90 ডিগ্রি কোণ হয়ে গেল। এটাকে যোগ করে নিচ্ছি। অবশ্যই এই কাটাটা কারোর ভিতরেও হতে পারে, তো ভিতরে হলেও কিন্তু আমাদের কাটাটাকে সবসময় এমনভাবে নিতে হবে যেন অর্ধবৃত্তকে পার করে যায়, কারণ অর্ধবৃত্তকে না পার করে গেলে কিন্তু হবে না, কারণ এই পর্যন্ত মাপটা আমাদের দরকার। ঠিক আছে, তাহলে এই বি থেকে এই পর্যন্ত, মানে এটা যদি বিডি বলি, তাহলে এই বিডিটাই হলো আমাদের মধ্য সমানুপাতি, মানে √14 মান। তাহলে √14 মান কোনটা হলো না, বি থেকে ডি পর্যন্ত যে মাপটা হবে সেটাই হবে √14 মান। এরপর প্রশ্নটা দেখো, √14 আগের দিন এই পর্যন্ত করেছিলাম, আজকে বলেছে √14 বাহু বিশিষ্ট কি বর্গক্ষেত্র অঙ্কন করতে। তার মানে একটা বাহুর মাপ আমাদের দিয়ে দিল, সেটা হচ্ছে বিডি। এই বিডি মাপের একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। তাহলে আমরা কি করব, এই বিডি মাপটা নিয়ে বিডির মাপটা নিলাম, বিডির মাপটা নিয়ে এদিকে একবার কেটে নিলাম, তারপরে আবার এইখানে বসিয়ে উপর দিকে কেটে নিলাম, আর এই ডিতে বসিয়ে আর একবার এখানে কেটে নিলাম। এইবার এইগুলো যোগ করে দিলে যেহেতু চারটে বাহু সমান হয়ে গেল, আর এটা তো 90 ডিগ্রি কোণে আঁকা আছে, তার মানে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাবে। সেই জন্য এটা যোগ করে দিলাম। তাহলে এটা যোগ করে দিলাম, এটাকেও যোগ করে দিলাম, তাহলে এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল। এইটা 90 ডিগ্রি কোণ আঁকা আছে, তার মানে এটা একটা বর্গক্ষেত্র। সিটা কিন্তু এখানে সি, তাহলে এখানে আরেকটা আলাদা নাম দিতে হবে, বি ডি ই এফ। নিচে অবশ্যই লিখে দিতে হবে যে কোনটা আঁকলাম, এইটার উত্তর কোন জায়গাটা হলো সেটা কিন্তু লিখে দিতেই হবে, যে আমার এই ছবিটা এইটা নয়, ছবিটার কোন জায়গাটায় আমার বর্গক্ষেত্র রয়েছে সেটা নিচে লিখে দিতে হবে। তাহলে এখানে কোনটা হলো, বি ডি ই এফ, এই যে বর্গক্ষেত্রটা হলো, তার মানে লিখে দিতে হবে বি ডি ই এফ হলো √14 বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র। তো এই উত্তরটা কিন্তু লিখে দিতেই হবে। ঠিক আছে, তাহলে √14 বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র হলো BDEF, এটা কিন্তু লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেলে যে কিভাবে একটা বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, প্রদত্ত বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র কিভাবে অঙ্কন করবে। কিছুই না, মধ্য সমানুপাতে আগের দিন যেভাবে এঁকেছো, শুধু তারপরে একটা বর্গক্ষেত্র এঁকে দিলেই হবে। তারপরে দেখো, যেমন √22 দিয়েছে, তাহলে √22কে আমরা 11×2 যেমন করতে পারি, তেমনি 5 × 4.5ও করতে পারি। 22 মানে হচ্ছে 22কে 5 দিয়ে ভাগ করে নিলে কত পাবো, 4 × 5 = 20, 2.0। 5 × 4.4ও করতে পারো, অথবা 11×2ও করতে পারো। ঠিক আছে, 31ও তাই, আমরা 5 দিয়ে ভাগ করে নিয়ে দুটো বাহু করতে পারি, অথবা 31 একে 31 তো আর করা যায় না, তাহলে একটা বাহু অনেক বড় হয়ে যাবে, ওটা পাওয়া যাবে না। তো 10 × 3.1ও করতে পারি, 10 × 3.1 বা 5 করে 5 দিয়ে ভাগ করে নিয়েও করতে পারবো। ঠিক আছে, তাহলে 3-এরগুলো আমরা বর্গক্ষেত্র অঙ্কন করতে পারবো। এখন দেখবো আমরা 4-এর কিভাবে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হয়। দেখো, এখানে দুটো করে বাহু দেওয়া আছে, প্রথমে এই দুটো বাহু দিয়ে একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে। তো আয়তক্ষেত্র অঙ্কন তো আমরা ক্লাস 7-এই শিখেছি। তো আয়তক্ষেত্র অঙ্কন করতে হলে প্রথমে কি করব, বাহু দুটোকে প্রথমে টেনে নিচ্ছি, একটা 8 সেন্টিমিটার আর একটা 6 সেন্টিমিটার।
একটা 8 সেন্টিমিটার একটা 6 সেন্টিমিটার বাহু টেনে নেবে, দিয়ে একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। তো আমি এখানে আয়তক্ষেত্রটা আঁকছি, একটু নিচের দিক করে, উপরে যেন বেশি জায়গা থাকে, ওপরে জায়গাটা বেশি রাখবে কারণ ওপরে জায়গাটা দরকার পড়বে, হ্যাঁ ওপর দিকে জায়গা বেশি রাখবে। তারপরে কি করব, আমরা এখানে 8 সেন্টিমিটারের মাপ নিয়ে কেটে নিলাম, 8 সেন্টিমিটারের মাপটা নিয়ে এখানে কেটে নিলাম। কিন্তু যেহেতু আয়তক্ষেত্র আঁকতে হবে, আয়তক্ষেত্রের এক একটা কোণ হবে 90 ডিগ্রি, সেই জন্য 6 সেন্টিমিটার এদিকে তো যে কোনো দিকে নেওয়া যাবে না, সেই জন্য প্রথমে একটা 90 ডিগ্রি কোণ কিন্তু আবার এখানে আঁকতে হবে, কারণ আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণই হয় 90 ডিগ্রি। তাহলে একটা 90 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি। একটা 90 ডিগ্রি কোণ এখানে এঁকে নিলাম। নব্বই ডিগ্রি কোণ আঁকার পর এই সাইডটাকে আমরা 6 সেন্টিমিটারের মাপ নিয়ে কেটে নেব। তাহলে 6 সেন্টিমিটারের মাপ নিয়ে এখানে কেটে নিলাম। এই মাপটা আমার এখানে এসেই পড়লো, কিন্তু তোমাদের এখানেই পড়বে তার কোনো কথা নেই, এর নিচেও পড়তে পারে উপরেও পড়তে পারে, আমার এর ওপরেই পড়লো, তো যেখানে পড়বে সেখানেই নেব, ঠিক আছে? তোমাদেরও যেখানে পড়বে সেখানে নেবে। আর যেহেতু বিপরীত বাহুগুলো সমান, এইটা থেকেও 6 সেন্টিমিটারের মাপ নিলাম। আর বিপরীত বাহু সমান, তাহলে এইদিকে 8 সেন্টিমিটার আছে, এইখান থেকেও 8 সেন্টিমিটারের মাপ নিলাম, ঠিক আছে? এখানে বসাচ্ছি কিন্তু যেখানে 6 সেন্টিমিটারটা শেষ হচ্ছে সেখানে বসাচ্ছি, হ্যাঁ? যেখানে এই 90 ডিগ্রি যেখানে কেটেছে সেখানে কিন্তু বসাবে না, যেখানে 6 সেন্টিমিটারটা শেষ হচ্ছে সেখানে বসাতে হবে, ঠিক আছে? তাহলে এইগুলো যোগ করলে আমরা একটা আয়তক্ষেত্র পেয়ে যাব। তাহলে এটা একটা আয়তক্ষেত্র হলো। এটা একটা আয়তক্ষেত্র হলো। একটু ঠিক করে যোগ করবেন, যোগটা ভালো হলো না, যাই হোক এটা একটা আয়তক্ষেত্র হলো। এরপর এই আয়তক্ষেত্রের সমান একটা বর্গক্ষেত্র আঁকতে হবে। তো সেটা কি করে করব? তো এটা তো 8 সেন্টিমিটার বাহু, এখনই আমরা বর্গক্ষেত্র এঁকেছিলাম, তো এটা 8 সেন্টিমিটার বাহুটাকে আর একটু বাড়িয়ে নেব, ঠিক আছে? এইবার এইটা প্রস্থটা মানে 6 সেন্টিমিটারটা, এইটা 8 সেন্টিমিটার আছে, এইটা 8 সেন্টিমিটার আছে, 8 সেন্টিমিটারের পরে 6 সেন্টিমিটারটা এর সঙ্গে জুড়ে দিলাম, ঠিক আছে? এটা 6 সেন্টিমিটারটা নিয়ে নিলাম। তাহলে এবার মোট যেটা হলো, নাম দিয়ে দেবে আগে এ বি সি ডি, ডিসির পর সিইটা 6 সেন্টিমিটার দিলাম। এবার কি হলো, আমরা মধ্য সমানুপাতি যেভাবে এঁকেছি এটা 8 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, তার মধ্য সমানুপাতি কি করে করেছিলাম? এই গোটা বাহুটাকে সমদ্বিখণ্ডিত করেছি। তাহলে এখানেও আমরা গোটা বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। এর অর্ধেকের বেশি মাপ নিচ্ছি, হ্যাঁ, অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা এর দুদিকে দুটো বৃত্তচাপ কেটে নিচ্ছি। গোটা বাহুটা মানে 6 আর 8 14 সেন্টিমিটার বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করছি, ঠিক আছে? এটাকে স্কেল দিয়ে যোগ করে নেবে। মাপটা বড় হয়ে গেল, স্কেলের থেকে যেন পেরিয়ে না যায় এটা লক্ষ্য রাখবে, কারণ স্কেলের থেকে পেরিয়ে গেলে যোগ করতে অসুবিধা হয়, ঠিক আছে? তাহলে এরপর কি করতে হবে? এইটা থেকে আমরা অর্ধবৃত্তটা অঙ্কন করব সমদ্বিখণ্ডিত করার পর, মানে আগেও যা করেছিলে তাই, শুধুমাত্র এই পোর্শনটা বাড়তি হিসেবে তোমাকে দেখাতে হবে, আর কিছু না। অর্ধবৃত্ত ইতে গিয়ে শেষ হবে। অর্ধবৃত্ত আঁকার পর যেহেতু এটা 90 ডিগ্রি আঁকাই আছে, কারণ আয়তক্ষেত্রের সব বাহুগুলো 90 ডিগ্রি হয়, তাহলে এখানে আর নতুন করে 90 ডিগ্রি আঁকতে হবে না, এখানে আর নতুন করে 90 ডিগ্রি আঁকতে হবে না, এইটাকে বাড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এটাকে বাড়িয়ে দিচ্ছি, এটাকে ঠিক করে বাড়াবে একটু, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। তাহলে এটাই হয়ে গেল এ বি সি ডি ই এফ। তাহলে এই ই এফটাই হলো মোট সি এফ।
এই CFটাই হলো মধ্য সমানুপাতি। তাহলে CFটা মধ্য সমানুপাতি হলো, তার মানে বর্গক্ষেত্রের বাহু হলো CF। এখন এই CF এর মাপটা নিয়ে আমরা কেটে নেব, ঠিক আছে। এটা বাইরে চলে যাচ্ছে, এটাকে আরেকটু বাড়িয়ে নেব। এই ইটা কিন্তু এইখানে এখানে আলাদা নাম দিতে হবে, বর্গক্ষেত্রের বাহুটা যেখানে শেষ হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হলো বর্গক্ষেত্রের একটা বাহু, এটা এটার সমান করে এটা, আবার এখান থেকে একই মাপ নিয়ে এটা, আর এইখান থেকে একই মাপ নিয়ে আর একটা। তাহলে এইগুলো যোগ করে যদি বর্গক্ষেত্র হয়ে যাবে, তাহলে এটা বর্গক্ষেত্রের বাহু, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্র কোনটা হলো CF, এইদিকে দুটো নাম দিয়ে দিলাম, একটা P একটা Q। তাহলে কোনটা হবে, তাহলে ABCD। এই যে আয়তক্ষেত্র ছিল, আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র হলো কোনটা না, এটা CFPQ। এই বর্গক্ষেত্রটাই হচ্ছে এই আয়তক্ষেত্রের সঙ্গে সমান, ঠিক আছে। তারপরে যেগুলো রয়েছে সেগুলো তাহলে একইভাবে তোমরা করতে পারবে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাক, পরের দিন আবার আমরা পরেরগুলো করবো।